আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমাদের পাঠশালায় সকলকে স্বাগত। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায়, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা মূলত ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে, অর্থাৎ 1900 সালে যখন ম্যাক্স প্ল্যাঙ্ক কর্তৃক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হয়, এরপর থেকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আজ অবধি। এই অধ্যায়ের বেশ কিছু বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তার আগে আমরা একটি ভিডিও চিত্র এখানে দেখতে পাচ্ছি যে একটি ট্রাকের উপরে একটি বালক এবং একটি বালিকা বল ছুঁড়ে মারছে 50 মিটার পার সেকেন্ড বেগে। উভয়ের কাছেই কিন্তু বলের বেগ 50, কারণ ট্রাকের সাপেক্ষে তারা কিন্তু স্থির এবং একে অপরের সাপেক্ষেও কিন্তু তারা স্থির। তাই উভয়ের কাছে বলের বেগ 50 আর ট্রাকের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন তাদের কাছে বলের বেগ একই বলে মনে হলেও কেউ যদি এই রোডের পাশে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে, যেমন তোমরা একটি বালিকা দেখতে পাচ্ছ, তার কাছে কিন্তু এই যে নীল টি শার্ট পরিহিত বালকের বলের যে বেগ, সেই বেগটি কিন্তু 50 বলে মনে হবে না, কারণ বলের বেগ প্লাস ট্রাকের বেগ যোগ হয়ে 60 মিটার পার সেকেন্ড বলে মনে হবে ওর কাছে। তার মানে কোনো কিছুর বেগ কিন্তু এক এক জনের কাছে এক এক রকমের বলেই মনে হবে। যেমন পৃথিবী কিন্তু স্থির না, এটি এর অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান। সূর্য তার অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান, তাই নয় কি? শুধু তাই না, আমাদের যে গ্যালাক্সি, যে মিল্কি ওয়ের কথা যদি আমরা বলি, এই মিল্কি ওয়ে কিন্তু নিজ কক্ষের চারপাশে ঘুরছে। শুধু কি তাই, একটি গ্যালাক্সি অপর গ্যালাক্সি থেকেও কিন্তু একটি নির্দিষ্ট বেগে দূরে সরে যাচ্ছে। সুতরাং কিন্তু আমরা যদি লাইটের কথা বলি, মানে আলোর কথা বলি, তাহলে কিন্তু সেটি প্রত্যেক ব্যক্তির কাছে আলোর বেগ কিন্তু সেম, একই থাকবে, সেটা যেখানেই হোক না কেন। আমরা এখানে একটি ব্যবস্থাপনা লক্ষ্য করছি, দুটি মিরর, আয়না, আলোর প্রতিফলন ঘটছে, বারবার প্রতিফলন ঘটছে। এরকম দুটি সেট এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, উপরে একটি সেট, নিচে একটি সেট। দুটি সেটে আলোর প্রতিফলন ঘটছে। উপরের যে সেট, এই উপরের সেটটি যদি এক্স অক্ষ বরাবর অর্থাৎ সামনের দিকে গতিশীল থাকে, তাহলে কিন্তু আলোর যে অতিক্রান্ত পথ সেটি কিন্তু এরকম বেঁকে যাচ্ছে, অর্থাৎ নিচের স্থির সেটের চেয়ে উপরের যে আলোর পথ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। কেন? এই উপরের সেট গতিশীল থাকার কারণে। আমরা এই যে একটি ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো, এটা এখানে অ্যালিক্সকে আমরা এখানে বসিয়েছি, মিস্টার অ্যালিক্স এখানে রয়েছে, এবং আরেকটি প্রসঙ্গ কাঠামোতে বিল, সে এখানে রয়েছে। এই প্রসঙ্গ কাঠামো স্থির, এটি গতিশীল, তাই আলোকরশ্মি বেঁকে গিয়ে প্রতিফলিত হচ্ছে, ফলে এই অ্যালিক্সের যে কাঠামো সেখানে কিন্তু আলোকে অনেক পথ অতিক্রম করতে হচ্ছে, বেশি পথ। কিন্তু এই উভয়ের কাছে কিন্তু আলোর বেগ সমান থাকতে হবে। তো যেহেতু এখানে পথ বেশি আর আলোর পথ কিন্তু এখানে বেশি, আর আলোর বেগ যেহেতু সমান রাখতে হবে, সুতরাং এখানে সময়টি বিবর্ধিত হবে, অর্থাৎ এই যে অ্যালিক্সের কাঠামোতে সময় ধীরে চলবে, অর্থাৎ সময়টি দীর্ঘায়িত হবে। তোমরা এখানে দুটি ঘড়ি দেখতে পাচ্ছ, দুটি ঘড়ি দেখা যাচ্ছে এখানে। এই ঘড়ি দুটি কিন্তু সমান বেগে চলছে না। দেখো, অ্যালিক্সের ঘড়িটি কিন্তু একটু স্লো চলছে, সময়টি এখানে দীর্ঘায়িত হচ্ছে তাই। আর বিলের এখানে কিন্তু ঘড়িটি স্বাভাবিক নিয়মে, অর্থাৎ আমাদের পৃথিবীর স্বাভাবিক নিয়মে ঘড়ি চলছে, যেখানে 1 মিনিট হয়ে যাচ্ছে, অথচ এই ঘড়িতে এখনও 20 সেকেন্ডও হয়নি। তো এখন স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই সময়। যেহেতু অ্যালিক্সের ওখানে ডিস্টেন্সটা বেড়ে গিয়েছিল গতিশীল অবস্থায়, অ্যালিক্সের এখানে ডিস্টেন্সটা বেড়ে গিয়েছে, আর স্পিডকে কনস্ট্যান্ট রাখার জন্য, অর্থাৎ শব্দের বেগকে কনস্ট্যান্ট রাখার জন্য টাইমকে বিবর্ধিত হতে হবে, অর্থাৎ টাইমটা বেড়ে যাবে, কালটা দীর্ঘায়িত হবে, অর্থাৎ ঘড়ি স্লো চলবে। তাই দেখো, অ্যালিক্সের যে ঘড়ির কাঁটা, এটি কিন্তু খুব স্লো যাচ্ছে, আর এখানে বিলের ঘড়ির কাঁটাটা কিন্তু দ্রুত চলছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে খুব বেশি বেগে যদি কোনো কিছু গতিশীল হয়, তবে এটি আলোর বেগের কাছাকাছি হতে হয়। সেক্ষেত্রে কিন্তু সময়টা খুব দীর্ঘায়িত হয়, অর্থাৎ খুব ধীরে ধীরে টাইমটা চলে।
অর্থাৎ সময় বিবর্ধিত হয়, যেটাকে আমরা বলি কাল দীর্ঘায়ন। আর এখানে কিন্তু কাল দীর্ঘায়িত হচ্ছে না, এটা স্বাভাবিক পৃথিবীর নিয়ম অনুযায়ী চলছে, কিন্তু এখানে কাল দীর্ঘায়ন দেখো এখানে অলরেডি 1 মিনিট হয়ে আসছে আর এখানে অল্প। তাহলে বুঝতেই পারছো আমরা আজকে আপেক্ষিক তত্ত্ব নিয়ে কথা বলবো, অর্থাৎ আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি সেটি নিয়েই আমরা আজকে কথা বলবো। তো এখন থিওরি অফ রিলেটিভিটি আলোচনার পূর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে সেগুলো আমরা এখানে এক নজর দেখে নেই। কারণ থিওরি অফ রিলেটিভিটি শিখতে হলে আমাদেরকে প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জানতে হবে, মাইকেলসন মোরলের পরীক্ষা সম্পর্কে জানতে হবে, অতঃপর আমরা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আজকের পাঠ শেষে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো তা আমি এখানে আলোকপাত করেছি। তো এখন আমরা প্রথমে চলে যাব প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্সে চলে যাব। ইতিপূর্বে তোমরা দেখেছো যে অ্যালেক্স এবং বিল পরপর 2টি প্রসঙ্গ কাঠামোতে ছিল, তারা কিন্তু ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামোতে ছিল। তো প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলবো, তোমরা স্ক্রিনে বিষয়টি গভীরভাবে মনোযোগী হবে বিষয়টির প্রতি, তাহলেই প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমাদের ধারণা আসবে। পৃথিবীর উপরে অবস্থিত রোড আর তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন আমাদের এই পৃথিবী তো আর স্থির না, সে তার নিজ অক্ষ বরাবর চারদিকে ঘুরছে 1700 কিলোমিটার পার আওয়ার বেগে। শুধু কি তাই? শুধু তাই নয়, পৃথিবীর যেমন তার অক্ষের ঘূর্ণন রয়েছে, পৃথিবীর তেমনি ঘূর্ণন রয়েছে সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে। সেক্ষেত্রেও পৃথিবীর বেগ রয়েছে যা 30 কিলোমিটার পার সেকেন্ড। সুতরাং বুধ থেকে যদি আমরা পৃথিবীকে অবলোকন করি তাহলে তার বেগ অন্যরকম বলে মনে হবে। শুধু তাই না, আমাদের পৃথিবী, সূর্য, নক্ষত্র যে গ্যালাক্সিতে রয়েছে সেই গ্যালাক্সি কিন্তু 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে তার নিজের কক্ষে চলছে, এবং একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সি কিন্তু 230 কিলোমিটার পার সেকেন্ড বেগে ধাবমান হচ্ছে। সুতরাং এক এক প্রসঙ্গ কাঠামোতে কিন্তু কোনো বস্তুর পরিমাপ এক এক রকম হবে। সেটা পৃথিবীতে থাকলে একরকম, মঙ্গল গ্রহে গেলে আর এক রকম। যেমন এখানে দেখো, এই বস্তুর বেগ কেউ যদি 230 বলে, অর্থাৎ 100 মিটারের জায়গায়, তাহলে কিন্তু সেটা ভুল হবে না, অর্থাৎ সে কোন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে মাপছে সেটি হচ্ছে বিষয়। একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই বালিকাটির সাপেক্ষে গাছটি স্থির, গাছটির সাপেক্ষে বালিকাটি স্থির। এই বালিকার সাপেক্ষে বিমানটি গতিশীল, কিন্তু বিমানের মধ্যে যে আছে তার সাপেক্ষে কিন্তু আবার এই বালিকাটি গতিশীল। সুতরাং কোনো বস্তুর গতি পর্যালোচনার জন্য প্রসঙ্গ কাঠামো দরকার। যেমন একটি ট্রেন চলছে, ট্রেনের কামরার মধ্যে একটি ছেলে বলকে উপরের দিকে নিক্ষেপ করছে এবং নিচে ধরছে, উলম্ব গতি, যেটা এস কাঠামো দিয়ে আমরা প্রকাশ করেছি। ট্রেনের কামরার ভিতরের একটি প্রসঙ্গ কাঠামো, ট্রেনের কামরাটি আমরা একটি প্রসঙ্গ কাঠামো বলে বলতে পারি। তোমরা দেখতে পাচ্ছ যে একটি ট্রেন যদি ধ্রুব বেগে গতিশীল হয় তাহলে সেই ট্রেনের মধ্যে অবস্থিত বালকটি বলটি উপরে উঠাচ্ছে এবং ধরছে, তার মানে তার কাছে বলের গতি হচ্ছে উলম্ব গতি। কিন্তু যে ছেলেটি রেল স্টেশনে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে এস প্রাইম কাঠামো, গতিশীল কাঠামো। এই রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ছেলের কাছে কিন্তু ওই গতিটি প্রাসের মতো মনে হবে, যেহেতু ট্রেনটি গতিশীল তাহলে বলটির গতি প্রাসের মতো মনে হবে। এটি আরেকটি প্রসঙ্গ কাঠামো যেটি এস। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একই বলের গতি ট্রেনে যে অবস্থান করছে তার কাছে গতিটি উলম্ব গতি, অর্থাৎ অক্ষ বরাবর, আবার ট্রেনের বাইরে যে অবস্থান করছে তার কাছে এটি প্রাসের গতির মতো বলে মনে হবে। সুতরাং কোনো বস্তুর গতি নির্ণয় করার জন্য আমাদের প্রসঙ্গ কাঠামো মুখ্য ভূমিকা পালন করে। আমরা কোন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে সেটি পরিমাপ করব সেটির উপর এটি নির্ভরশীল। যেমন কোনো বস্তুর গতি বর্ণনার জন্য একটি প্রসঙ্গ কাঠামো প্রয়োজন যার সাপেক্ষে বস্তুর স্থির বা চলমান অবস্থা নির্দেশ করা যায়। আমরা এবার প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞায় চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ, কোনো দূরের বা কাছের বিন্দুর সাপেক্ষে ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। যেমন পৃথিবীর পৃষ্ঠ, রাস্তা, পার্ক, সূর্য, ছায়াপথ ইত্যাদি। যেমন এই মুহূর্তে আমাকে তোমরা দেখতে পাবে যে স্ক্রিনের সামনে আমি স্থির অবস্থায় দাঁড়িয়ে আছি, কিন্তু তোমাদের কাউকে যদি এই মুহূর্তে মঙ্গল গ্রহে পাঠানো হয়, সেখান থেকে যদি আমাকে তোমরা দেখতে পাও তাহলে কি আমাকে এভাবে স্থির দেখবে? না, কারণ পৃথিবী যে বেগে ঘুরছে আমাকে সেই বেগেই ঘূর্ণায়মান দেখবে। তার মানে মঙ্গল গ্রহ একটি প্রসঙ্গ কাঠামো, আবার পৃথিবী একটি প্রসঙ্গ কাঠামো। সুতরাং প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে আমরা কোনো বস্তুর অবস্থানকে প্রকাশ করে থাকি। এখন আসো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রসঙ্গ কাঠামোটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রসঙ্গ কাঠামোটি এক্স, ওয়াই এবং জেড দিয়ে প্রকাশ করা, যেখানে এস একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার প্রসঙ্গ কাঠামো। এখন আসো, প্রসঙ্গ কাঠামো আবার কিন্তু দুই প্রকার, তার মধ্যে জড় প্রসঙ্গ কাঠামো একটি। এটা নিয়ে আমরা এখন কথা বলবো যে জড় প্রসঙ্গ কাঠামোটি কী।
জড় প্রসঙ্গ কাঠামো একটি, আরেকটি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। প্রথমে আমরা জড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আলোচনা করব। তোমরা দৃষ্টি রাখো স্ক্রিনের উপরে, দেখো এখানে কি রয়েছে। দেখা যাচ্ছে যে একটি পিক আপ বলতে পারি আমরা এটাকে, এর উপরে একটি টেনিস বল বাউন্স খাচ্ছে, রাইট? অর্থাৎ এখানে নিউটনের পদার্থবিজ্ঞানের যে সূত্র, নিউটনের গতিসূত্র F=ma, দ্বিতীয় সূত্রটি এখানে প্রযোজ্য হবে। তোমরা দেখতে পাচ্ছ অভিকর্ষজ বলের টানে সে নিচে আসছে। এখন গাড়িটি যদি গতিশীল হয় এবং সেই গতি যদি একটি সুনির্দিষ্ট বেগে হয়ে থাকে, সমবেগে হয়ে থাকে, সেক্ষেত্রে ওই টেনিস বলের অবস্থাটা কী হবে সেটি আমরা এখন পর্যবেক্ষণ করতে যাচ্ছি। এটি হচ্ছে স্থির অবস্থায়, বলটি বাউন্স খাচ্ছে স্বাভাবিক নিয়মে, যেখানে F=ma সূত্রটি প্রযোজ্য বা প্রয়োগ করা যায়, নিউটনের গতিসূত্র প্রয়োগ করা যায় এখানে। কিন্তু যে ট্রাকটি বা পিকআপটি আসছে সামনের দিকে সেটি যদি সমবেগের হয়ে থাকে তাহলে তার উপরেও ওই বলটির একইভাবে বাউন্স খেতে থাকবে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু নিউটনের পদার্থবিজ্ঞানের যে নিউটনের সূত্র সেটি কিন্তু প্রযোজ্য হবে। তাই এই দুটি প্রসঙ্গ কাঠামোকে আমরা বলতে পারি জড় প্রসঙ্গ কাঠামো। সুতরাং স্থির বস্তুর সাপেক্ষেও F=ma, আবার সমবেগে গতিশীল কাঠামোতেও কিন্তু F=ma প্রযোজ্য। তাই আমরা কোনো বস্তু একটি ফ্রেম অফ রেফারেন্স এবং আরেকটি ফ্রেম অফ রেফারেন্স যদি সমবেগে গতিশীল থাকে একটির সাপেক্ষে আরেকটি, তাহলে তাদেরকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি। এটা হচ্ছে গতিশীল কাঠামোর জন্য F'=ma। সুতরাং জড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে ধারণা আমার মনে হয় তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে। তারপর আমি এখানে দেখাচ্ছি বিষয়গুলো। দেখো XY Z, আবার এ পাশে আরেকটি কাঠামো রয়েছে X', Y', Z'। এখন এই কাঠামোটা যদি v ধ্রুববেগে গতিশীল হয়, তোমরা খেয়াল করছো নিশ্চয়ই যে বেগ কিন্তু ধ্রুববেগ, কেমন সমবেগে গতিশীল হচ্ছে, অর্থাৎ এখানে কোনো ত্বরণ নেই। তাহলে আমরা এখন সংজ্ঞায় চলে আসি। জড় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা: পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো অর্জন করা যায় তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। এখন আমাদের এই পৃথিবী কিন্তু একটি জড় প্রসঙ্গ কাঠামো। কীভাবে বললাম? কারণ আমাদের এই পৃথিবী কিন্তু সমবেগে গতিশীল, আর তাই আমরা পৃথিবীতে থেকে কিন্তু একটি টেনিস বলকে উপরে নিক্ষেপ করলে সেটা কিন্তু আমাদের হাতে এসে পড়ে, রাইট? সুতরাং আমাদের পৃথিবী একটি জড় প্রসঙ্গ কাঠামো। এখন আমরা যাব অজড় প্রসঙ্গ কাঠামোতে। আমি ইতিপূর্বে বলেছি দুই ধরনের প্রসঙ্গ কাঠামো, এটি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। চলো এটির ব্যাখ্যায় আমরা যাই। স্ক্রিনে তোমরা গভীরভাবে পর্যবেক্ষণ করো যেখানে কি রয়েছে। ট্রাকটি যখন সমবেগে গতিশীল তখন কিন্তু বলটি স্বাভাবিকভাবে বাউন্স খাচ্ছে, যেটাকে আমরা বলবো সমবেগে গতিশীল ট্রাক। কিন্তু এই ট্রাকের বেগ যদি বেড়ে যায় অথবা যদি কমে যায় তাহলে এই বলটির কী পরিণতি হবে? দেখো বেগ বেড়ে গেছে, বলটি কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সুতরাং এখানে কিন্তু পদার্থবিজ্ঞানের সূত্রটি প্রযোজ্য নয়, অর্থাৎ নিউটনের সূত্রটি। এলোমেলোভাবে বলটি গতিশীল হচ্ছে। আবার যদি এটার বেগ যদি কমে আসে তাহলে দেখো বলটি সামনের দিকে চলে আসছে এবং এলোমেলোভাবে সে বাউন্স খাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আরেকটি প্রসঙ্গ কাঠামো যদি অসমবেগে গতিশীল হয় তাহলে সেখানে পদার্থবিজ্ঞানের নিউটনের সূত্রগুলো প্রযোজ্য নয়, এবং এরকম প্রসঙ্গ কাঠামোকে আমরা বলবো অজড় প্রসঙ্গ কাঠামো। চলো এখন এটিও আমরা দেখব XY Z, আর এদিকে হচ্ছে X', Y', Z', যেটাকে আমরা S' দ্বারা প্রকাশ করছি। এটির এসের সাপেক্ষে S' কাঠামোটি যদি v অসমবেগে গতিশীল হয়, তোমরা খেয়াল করো যে এটি প্রথমে একটু বেশি, তারপরে আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে বেগের মানটা। আবার খেয়াল করো, এই যে আস্তে আস্তে বেগের মানটা কমে যাচ্ছে, অর্থাৎ সমবেগ। তো এই ধরনের প্রসঙ্গ কাঠামোকে আমরা কি বলবো? এই ধরনের প্রসঙ্গ কাঠামোকে আমরা বলবো অজড় প্রসঙ্গ কাঠামো। যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় না সেসব কাঠামোকে অজড় প্রসঙ্গ কাঠামো আমরা বলবো। তার মানে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামোর মূল পার্থক্যই হচ্ছে বেগ। জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে বেগ সুষম থাকবে, আর অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে বেগের মান পরিবর্তিত হবে, রাইট? আমরা এখন চলে যাব একটি যুগান্তকারী পরীক্ষণের মধ্যে, মাইকেলসন মর্লে পরীক্ষা। দুজন বিজ্ঞানী তারা একটি পরীক্ষা করে থাকেন, নিরূপণ করেন 1887 সালে, এবং সেটি বিজ্ঞানীদের কল্পিত ইথার মাধ্যমকে মানে ইথার মাধ্যমের যে অস্তিত্ব সেটিকে বিলীন করে। আমরা সেটি এখন দেখব যে মাইকেলসন মর্লির পরীক্ষণটি আসলে কী ছিল, কিসের উপর ভিত্তি করেছিল। আমরা আলোকে কিন্তু তরঙ্গ হিসেবেই জানি। ইতিপূর্বেও আমরা পড়েছি ভৌত আলোক বিজ্ঞানে, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় আলো তরঙ্গ হিসেবে কাজ করবে। যদিও আলোর কণা ধর্ম রয়েছে কিন্তু আলোর তরঙ্গ ধর্ম
যখন রয়েছে সেই তরঙ্গ ধর্মর জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন। আমরা সেটিতে আসছি। তো 1861 সালে ম্যাক্সওয়েল কর্তৃক যখন সমীকরণ আবিষ্কার হয় তখন এটা প্রমাণিত হয় যে আলো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি আলোর বেগে চলবে, এবং আমরা যে কোনো তরঙ্গ, যেমন এটি একটি দৃশ্যমান তরঙ্গ যেটি পুকুরের বা নদীর, এটি অবশ্য এখানে নদীতে পানির ঢেউ বা সাগরের ঢেউ। দেখো এই তরঙ্গটি পরিচালিত হওয়ার জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়েছে, যেমন পানি মাধ্যমের উপর দিয়ে তরঙ্গটি সঞ্চালিত হচ্ছে। সুতরাং আমরা যদি বলি যে আলো যদি তরঙ্গই হয় তাহলে এই তরঙ্গ চলাচলের জন্য একটি মাধ্যমের প্রয়োজন, কি বলো? যেমন শব্দ তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন, সেটি হচ্ছে বায়ু। তাহলে ওই যে নক্ষত্র থেকে কোটি কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে আলো যে আমাদের পৃথিবীতে আসছে, তাহলে শূন্যস্থানের মধ্য দিয়ে সেখানে তো আলো চৌম্বক তরঙ্গ আকারে আসছে। তাহলে সেই তরঙ্গটি তাহলে কোন মাধ্যমের মধ্য দিয়ে আসছে? এবং 19বিংশ শতাব্দীর আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল যে আলোর চলাচলের ক্ষেত্রে অবশ্যই মাধ্যম প্রয়োজন, অর্থাৎ মাধ্যম ছাড়া যে আলো চলতে পারে এই ধারণাই তখন বিজ্ঞানী মহলে ছিল না। আর তাই তারা একটি মাধ্যমের কল্পনা করেন, যে মাধ্যমটির নাম তারা দেন হচ্ছে ইথার। অর্থাৎ ইথারের মধ্য দিয়ে এই মহাবিশ্বের প্রতিটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি যাই বলো না কেন, ইথারের মধ্য দিয়ে সেগুলো গমন করছে বা চলছে, এবং ইথার একটি স্থির জড় পদার্থের মতো পড়ে থাকবে, সেটি আলোড়িত হবে না। এরকম একটি ধারণা প্রচলিত ছিল 1900 সালের আগ পর্যন্ত। তো এখন এই ধারণার সত্যতা নিরূপণের জন্য আসলে সত্যি ইথার আছে কিনা বা ইথারের প্রভাব কতটুকু সেটি পরীক্ষা করার জন্য আলবার্ট মাইকেলসন এবং এডওয়ার্ড মর্লে 1887 সালে তারা একটি যুগান্তকারী পরীক্ষণ করেন, এবং সেই পরীক্ষণটি নিয়ে আমরা আলোকপাত করব। মাইকেলসন ও মর্লে দুজন বিজ্ঞানী এটি পরীক্ষণ সম্পাদন করেন। কিসের জন্য? যে আসলে ইথার যদি থেকেই থাকে তাহলে পৃথিবী যদি তার কক্ষপথে চলে তাহলে নিশ্চয়ই বিপরীতভাবে ইথারের একটি বেগ অনুভব হবে, অর্থাৎ ইথার ও পৃথিবীর মধ্যে একটি আপেক্ষিক বেগ থাকবে। বিষয়টি বোঝার জন্য আমি একটি উদাহরণ এখানে দিব, যে আমরা যদি একটি বোট চালাই নদীর মধ্যে, তাহলে এখন দেখো যেদিকে বোটটি যাচ্ছে, নৌকাটি যাচ্ছে, তার বিপরীত দিকে কিন্তু এই যে কি বলে পানির স্রোত চলছে। তাহলে আমার এই পৃথিবী সেটি 30 কিলোমিটার পার সেকেন্ড বেগে চলছে ইথারের মধ্য দিয়ে, তাহলে সে এই দিকে যদি চলে থাকে তাহলে ইথার তার বিপরীত দিকে একটি বেগ প্রয়োগ করবে, অর্থাৎ ইথার ও পৃথিবীর মধ্যে একটি আপেক্ষিক বেগ থাকবে। কেমন? সেটি পরীক্ষা করার জন্য ব্যতিচার মাপক যন্ত্র, এটা হলো মাইকেলসন ব্যতিচার মাপক যন্ত্র। এখানে একটি কাচ ফলক রয়েছে, এখান থেকে আলো, একবর্ণীয় আলো দেওয়া হয়েছে, এবং এটি ভেদ করে কিছু প্রতিসরিত হয়েছে, গিয়ে আয়নায় পড়েছে, এবং কিছু প্রতিফলিত হয়ে দুটি দর্পণে পড়ে আবার প্রতিফলিত হয়ে সেটি মাইক্রোস্কোপে ধরা পড়ছে, অর্থাৎ এখানে একটি ব্যতিচারের সৃষ্টি করা হচ্ছে। এখন এই পরীক্ষণটি আমি যদি তরঙ্গ দিয়ে দেখাই, তোমরা দেখো এই যে আলোর তরঙ্গ বের হলো, এইখান থেকে কিছু প্রতিসরিত হলো এবং কিছু প্রতিফলিত হলো। পৃথিবী যদি এই দিকে বেগে গতিশীল হয় পৃথিবী, তাহলে তার উল্টো দিকে থাকবে ইথার, তাহলে ইথারের উল্টো গতি কিন্তু এই তরঙ্গের গতিকে বাধা দিবে, ফলে এই তরঙ্গের বেগটা কিন্তু কমে যাওয়ার কথা, এবং বিপরীতভাবে প্রতিফলিত হয়ে যে তরঙ্গটি আসছে সেটি কিন্তু ইথারের বেগের কারণে সেই বিপরীতমুখী তরঙ্গের বেগ বেড়ে যাওয়ার কথা। আর এই দুই বেগের মান বিপরীত হওয়ার বা কম বেশি হওয়ার কারণে এই তরঙ্গের দৈর্ঘ্যের মধ্যে একটি পরিবর্তন দেখার কথা। শুধু তাই নয়, পৃথিবীর গতির কারণে এই পথটি বেঁকে গিয়ে এদিক থেকে গিয়ে প্রতিফলিত হয়ে এদিকে চলে আসার কথা, অর্থাৎ এখানেও একটি তরঙ্গের দৈর্ঘ্যের একটি পার্থক্য হওয়ার কথা। এবং তরঙ্গের পার্থক্য যদি হয়, অর্থাৎ সেখানে পথের পার্থক্যের সৃষ্টি হওয়ার কথা, আর পথ পার্থক্য যদি হয় তাহলে দশা পার্থক্যের সৃষ্টি হওয়ার কথা, আর দশা পার্থক্য যদি ঘটে, সমদশায় যদি না আপতিত হয়, তাহলে কিন্তু এখানে ব্যতিচার ঝালর সৃষ্টি হবে না, এখানে অন্ধকারের সৃষ্টি হবে, ব্যতিচার অর্থাৎ গঠনমূলক ব্যতিচার তৈরি হবে না। কিন্তু দেখা গেল যে এক্ষেত্রে পথ পার্থক্য শূন্য, অর্থাৎ এরা সমদশায় মিলিত হয়েছে, এখানে পথ পার্থক্য থাকবে না। তাহলে যে ইথারের জন্য পথ পার্থক্য হওয়ার কথা ছিল, যেহেতু এখানে কোনো ব্যতিচার রেখার কোনো অপসারণ ঘটেনি, অর্থাৎ পথ পার্থক্য ঘটেনি, সুতরাং আমরা বলতে পারি এই পরীক্ষণের উপর ইথারের কোনো প্রভাব পড়েনি, এবং আমরা এটাও বলতে পারি আসলে ইথারের কোনো অস্তিত্ব নেই যা আলোর বেগের উপরে কোনো পরিবর্তন আনতে পারে। তো এই হচ্ছে মাইকেলসন মর্লের পরীক্ষা, এবং এই পরীক্ষা থেকে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হই, এবং সেই সিদ্ধান্তগুলোর একটি আমি অলরেডি বলে ফেলেছি, সেটাই হচ্ছে যে ইথারের অস্তিত্ব বলতে কিছু নেই, অর্থাৎ
ইথার একটি কাল্পনিক এবং এর অস্তিত্ব বলতে কিছু নেই। শুধু কি তাই, পরবর্তীতে আরও কিছু কথার সৃষ্টি হয়, সেটি হচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেটি হচ্ছে যে ইথার বলতে মহাবিশ্বে কিছু নেই, এবং গ্যালিলিয়ান যে রূপান্তর, এই গ্যালিলিয়ান রূপান্তর সম্পর্কে আমি পরবর্তীতে বলবো, সেটি সঠিক নয়, কারণ এটি ইথারের ধারণা ছিল পরিপন্থী, ইথারের ধারণা থেকে গ্যালিলিয়ান রূপান্তরের বর্ণনা ছিল, তাই এটি সঠিক নয়। এবং আলোর বেগ একটি ধ্রুব রাশি, এটি উৎস বা পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপর নির্ভর করে না। এই ধারণার উপর ভিত্তি করেই 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন তিনি তার বিখ্যাত আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রবর্তন করেন। এই হচ্ছে মাইকেলসন মর্লির পরীক্ষা এবং তারপরে আইনস্টাইনের পরীক্ষণের বিষয়ের কথা, তত্ত্বের বিষয়ের কথা। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বটি আসলে কি ছিল সেটি আমরা এখন দেখতে যাচ্ছি। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বটি 1905 সালে প্রবর্তিত হয়। আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি এই তত্ত্ব উপস্থাপন করেন। তার এই তত্ত্বের উপস্থাপন অনুসারে বিজ্ঞানী নিউটনের তত্ত্ব অনুসারে স্থান, কাল এবং ভর এই তিনটি নিরপেক্ষ ছিল, কিন্তু আইনস্টাইন বলেন যে না, স্থান, কাল এবং ভর এদের কোনোটি নিরপেক্ষ নয়। তিনি বলেন এগুলি সবসময় আপেক্ষিক। ইতিপূর্বে তোমরা দেখেছো যে সময়ের যে বিষয়টি আমি প্রথম ভিডিওতে দেখেছিলাম, যে অ্যালেক্সের সময়টি কিন্তু বিবর্তিত ছিল, তার মানে সময় কিন্তু আপেক্ষিক। তেমনিভাবে ভর এবং স্থানও কিন্তু আপেক্ষিক, সেটি আমরা পর্যায়ক্রমিকভাবে দেখব। এখন আপেক্ষিকতার যে মূলত ওই তত্ত্ব দুটি ভাগে বিভক্ত। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, যেটি 1905-এ দেওয়া হয়, আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব, যেটি 1916 সালে প্রদান করা হয়। এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে আমরা যাব আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে। তো আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটি তোমরা একটু বোঝার চেষ্টা করো। মাইকেলসন মর্লির পরীক্ষায় যেহেতু প্রমাণিত হলো যে ইথার বলতে কিছু নেই, তাহলে আলোর বেগ সম্পর্কে আসলে কি মত প্রকাশ করা যায়, সেই সম্পর্কে যিনি সর্বপ্রথম মত ব্যক্ত করেন তিনি হচ্ছেন আলবার্ট আইনস্টাইন। তিনি তার আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে অর্থাৎ আপেক্ষিক তত্ত্বের দুটি স্বীকার্যের মাধ্যমে তিনি তার মতামত ব্যক্ত করেন। প্রথম স্বীকার্যে তিনি বলেন যে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ সকল জড় প্রসঙ্গ কাঠামো বা পরস্পরের সাপেক্ষে সমবেগ চলমান কাঠামোতে একই থাকবে, এবং এটি তোমরা দেখেছো ভিডিও চিত্রের মাধ্যমে যে সমবেগে গতিশীল কাঠামোই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এখন এই যে স্পেসশিপ, এই স্পেসশিপ কেউ যদি পৃথিবীতে দাঁড়িয়ে থাকে, সেই স্পেসশিপকে গতিশীল বলে তার কাছে মনে হবে। তার মানে পৃথিবীর, আবার স্পেসশিপে যে রয়েছে তার কাছে মনে হবে পৃথিবী যেন তার বিপরীত দিকে গতিশীল হচ্ছে। তার মানে দুটি কথাই কিন্তু সত্য, অর্থাৎ স্পেসশিপও গতিশীল পৃথিবীর সাপেক্ষে, আবার পৃথিবীও গতিশীল। এটি হচ্ছে আসলে বিশেষ আপেক্ষিক তত্ত্বের প্রথম স্বীকার্য, যে একটির সাপেক্ষে আরেকটি গতিশীল, অর্থাৎ প্রত্যেকটি, যেমন এখানে খেয়াল করো যে তুমি যখন ট্রেনে যারা চড়েছো, হঠাৎ করে ট্রেন যদি ছেড়ে দেয়, দরজা জানালা সব যদি বন্ধ থাকে, তুমি বুঝতে পারবে না যে তোমার ট্রেনটি চলছে নাকি পাশেরটি চলছে। তোমার কাছে মনে হবে যে পাশের ট্রেনটি তোমার ট্রেনের বিপরীত দিকে যাচ্ছে। আসলে এটি হচ্ছে আপেক্ষিক বিষয়। এখন প্রথম স্বীকার্যটি আমি আবার এখানে দিয়েছি যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ একই রকম থাকবে। এটি হচ্ছে প্রথম স্বীকার্য। এখন আমরা চলে যাই দ্বিতীয় স্বীকার্যে, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে শূন্যস্থানে আলোর বেগ সর্বদা ধ্রুব থাকবে। এই স্বীকার্যকে আলোর দ্রুতির ধ্রুবতার নীতি বলা হয়, যেটা মাইকেলসন মর্লির পরীক্ষাতেও আমরা পেয়েছি। তো এখন এই যে ধ্রুবতার নীতি, অর্থাৎ আলোর দ্রুতি কিন্তু ধ্রুব থাকবে, যদিও আমরা টেনিস বলের গতি আপেক্ষিক দেখেছি, কিন্তু আলোর দ্রুতি কিন্তু ধ্রুব থাকবে। এই বিষয়টি নিয়ে আমরা এখন দেখব। সমস্ত পর্যবেক্ষকের সাপেক্ষে বা যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আলোর বেগ ধ্রুব থাকবে। কোনোভাবেই আলোর বেগ পরিবর্তন হবে না, সেটা যে কোনো প্রসঙ্গ কাঠামো হোক না কেন, যত গতিশীলই থাকুক না কেন সেই প্রসঙ্গ কাঠামো। একটি স্পেসশিপ, সেখানে একজন লোক ডান দিকে একটি টেনিস বল ছুড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তার কাছে টেনিস বলের একটি বেগ নির্দিষ্ট, সে মনে করবে একটি নির্দিষ্ট বেগে সেই চলছে। পৃথিবীতে দাঁড়িয়ে থাকা যে পর্যবেক্ষক, তিনি কিন্তু এই বলের বেগ এই লোকের মতো দেখবে না, কারণ স্পেসশিপের একটি গতি রয়েছে এবং বলেরও একটি গতি রয়েছে। সুতরাং তার কাছে এর গতি মনে হবে টেনিস বলের বেগ সমান টেনিস বলের বেগ প্লাস স্পেসশিপের বেগ। ঠিক নয় কি? এই হচ্ছে বলের বেগ। কিন্তু আলোর বেগ কিন্তু এমনটা হবে না। আলোর বেগ কিন্তু
সবার কাছে একই রকম বলে মনে হবে। অর্থাৎ আলোর বেগের কথা যখন আসবো তখন আমরা বলবো যে আলোর বেগ সর্ব অবস্থাতেই প্রায় 3 লক্ষ মিটার পার সেকেন্ড। তাহলে পৃথিবী থেকে যে আলো আসছে বা বিভিন্ন গ্রহ থেকে আসছে, সেই আলোর বেগ যে কোনো প্রসঙ্গ, যেমন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে গেলে আলো প্রায় 1 সেকেন্ডে প্রায় 5 বার আসা যাওয়া করতে পারে। তো আলো স্পেসশিপেও আলোর বেগ যা, এবং পৃথিবীতে দণ্ডায়মান ব্যক্তির কাছেও আলোর বেগ তা। একই ঘটনা একই সাথে হতে পারে, দুটি ঘটনা একই সাথে দেখতে পারে কেউ, আবার ওই দুটি ঘটনাই ভিন্ন ভিন্ন সময় দেখতে পারে কেউ। এটা অস্বাভাবিক কিছু না, এটা বিভিন্ন প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করবে, আপেক্ষিক বিষয়টি। অর্থাৎ আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হলে আলো সেক্ষেত্রেও কিন্তু আলোর বেগের কোনো পরিবর্তন নাই। এখন এই যে স্পেসশিপ, এটার মধ্যে একজন বালক বা একজন লোক সে 2টি টর্চ লাইট জ্বালাবে এবং তার কাছে মনে হবে যে ওই স্পেসশিপের দেয়ালে একই সময়ে এই লাইট গিয়ে আঘাত করেছে, এই আলো গিয়ে একই সময় আঘাত করেছে স্পেসশিপের গায়ে। তোমরা দেখতে পাচ্ছ একই সময় বাম দিকেও যাবে এবং একই সময় ডান দিকেও যাবে। আমাদের মনে রাখতে হবে যে স্পেসশিপটি কিন্তু সামনের দিকে গতিশীল, সামনের দিকে গতিশীল। তাহলে আলো যখন এটা সামনের দিকে চলবে তখন কিন্তু তার পথটা বেড়ে যাবে। এখন পৃথিবী থেকে যদি দেখো করোনাকালীন সময় এটি একটি প্রতীক, আমরা সবাই চেষ্টা করব মাস্ক পরার জন্য। এখন দেখো এখানে যেহেতু এই যে স্পেসশিপ সামনের দিকে যাচ্ছে, সুতরাং এর পথটা কিন্তু বেশি, সুতরাং মনে হবে যেন আলো খুব ধীরে ধীরে যাচ্ছে। এবং পৃথিবীতে যিনি আছেন তিনি কিন্তু পর্যবেক্ষণ করবেন যে এক্ষেত্রে আলোর বেশি পথ অতিক্রম করতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি আলোর পথ অনুসরণ করা হচ্ছে। পৃথিবীতে যিনি আছেন তিনি পর্যবেক্ষণ করবেন যে এইখানে আলো অনেক আগেই পৌঁছে গেছে, কিন্তু ডান দিকে আলোটা পৌঁছাতে এখনও অনেক সময় বাকি আছে। অর্থাৎ এক্ষেত্রে আলোর বেগটা মনে হবে যেন বেড়ে গিয়েছে, স্পেসশিপের সাথে যোগ হয়েছে। আসলে আলোর বেগ তো আর বাড়বে না, তাই না? এখানে পথ বেড়ে যাবে কিন্তু আলোর বেগ বাড়বে না। তো পথ বেড়ে যাওয়ার কারণে এখানে সময়টা বিবর্তিত হবে, অর্থাৎ কালটা দীর্ঘায়িত হবে। এখানে কালটা দীর্ঘায়িত হবে, অর্থাৎ এটা পৌঁছে যাবে আলোটা বাম দিকে, কিন্তু ডান দিকের আলোটা পৌঁছাতে এখনও সময় বাকি থাকবে। সুতরাং পর্যবেক্ষকের দৃষ্টিতে আলোর বেগ কমবে না, আলোর বেগ সেম থাকবে, শুধু টাইমটা এখানে বিবর্তিত হবে। আবার পিছনের কথা যদি আমরা বলি, পিছনে কিন্তু আলোর বেগ হওয়ার কথা ছিল আলোর বেগ মাইনাস স্পেসশিপের বেগ, কিন্তু না, আলোর বেগ ধ্রুব থাকবে। সুতরাং এটা খুব দ্রুত চলে আসবে, পিছনের আলোটা খুব দ্রুত চলে আসবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে স্পেসশিপের গতি, তবে মনে রাখতে হবে এই গতিটা কিন্তু হতে হবে আলোর বেগের কাছাকাছি প্রায়, সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। তার মানে এখানে আলো পৌঁছে যাবে, এখানে 13 মিনিট হয়ে গেল, আর এটা পরে এটা হচ্ছে 11, অর্থাৎ ভবিষ্যৎ, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট। কিন্তু যে স্পেসশিপে রয়েছে তার কাছে সবটাই বর্তমান, স্পেসশিপে যে থাকবে তার কাছে সবটাই বর্তমান, কিন্তু পৃথিবীতে যে আছে তার কাছে কিন্তু এইটা হয়ে যাবে অতীত, এইটা হয়ে যাবে ভবিষ্যৎ। অর্থাৎ এখানে টাইমটা খুব স্লো চলবে, এই জন্য বয়সটা এর কম থাকবে। যদি এখানে একজন বালক থাকে বা এখানে থাকে, এই বালকটার বয়সটা কিন্তু বেড়ে গেছে। এটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখানো হলো যে আসলে গতিশীল থাকলে কিভাবে সময়ের বিষয়টি পরিবর্তিত হয়। তো এই হচ্ছে ধ্রুব, অর্থাৎ বেগ যে ধ্রুব সেটির উপরে ব্যাখ্যা। তো আশা করি তোমরা আমার লেকচারটি বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আমরা এরপর থেকে পড়ার চেষ্টা করব। আর আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সকলে আল্লাহর ইচ্ছে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।